টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, সচরাচর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলি না, কিন্তু আজকে আমরা কথা বলতে চাই যে প্রতারণামূলক ফ্রডুলেন্ট ম্যারেজ বা প্রতারণামূলক বিয়ের মাধ্যমে আমেরিকায় স্থায়ী হতে চাইলে তার পরিণতি কি হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এর বাইরেও সুপ্রিয় দর্শক, ইমিগ্রেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকাটাই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, ট্যুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং কি নিয়ে কথা বলবো সেটা আমি পরিষ্কার করেছি যে আমেরিকায় অনেক মানুষ গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার জন্যে এই ফ্রডুলেন্ট ম্যারেজ বা যেটাকে আমরা ভুয়া বলি বা প্রতারণামূলক বলি বা জালিয়াতমূলক বলি, যাই বলি কেন, এরকম বিয়ে করে থাকেন। এই প্রক্রিয়ায় কেউ একজন কাগজে কলমে একজন মার্কিন নাগরিকের সঙ্গে বিয়ে করে, সাধারণত করে থাকে, কিন্তু সেই বিয়েটি আসলে প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এমনটি অভিযোগ পাওয়া যায়, বরং শুধু ইমিগ্রেশনের সুবিধা পাওয়ার জন্য এই বিয়েটা হয়ে থাকে, এই ধরনের কথা আমরা শুনে থাকি। সুতরাং এই যে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে আমেরিকায় স্থায়ী হতে চাইলে তার পরিণতি সম্পর্কে আপনার কাছে যে প্রশ্নগুলো আমার থাকবে, যে এই প্রতারণামূলক বিয়েটা আসলে কি, কোনটাকে আমরা প্রতারণামূলক বিয়ে বলে আখ্যায়িত করতে পারি, কেন মানুষ এই ফ্রডুলেন্ট বা প্রতারণামূলক বিয়ে করে, এ ধরনের বিয়ের ধরনগুলো কি হতে পারে, এর আইনি এবং সামাজিক পরিণতিই বা কী হতে পারে, ইউএসসিআইএস এ ধরনের প্রতারণামূলক বিয়ে কিভাবে ধরে ফেলে বা ধরা পড়লে এক্ষেত্রে মানে কঠিনতম শাস্তি কি, এবং আপনার কাছে কি এ ধরনের উদাহরণ বা কেস স্টাডি যেটাকে বলছি, সেই কেস স্টাডি কি ধরনের কেস স্টাডি আপনার কাছে আছে, এই বিষয়গুলো আমরা একের পর এক জানতে চাই। আপনার কাছে একবারেই আমি প্রশ্নগুলো রাখলাম, বিস্তারিতভাবে আপনার কাছে জানতে চাই। অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। সঞ্চালক মহোদয় বোধহয় আশা করছেন না, কিন্তু আমি একটা জিনিস বের করছি। এখানে একটা চিরুনি নিয়ে আসছি আমি। বড় দুঃখের ব্যাপার, শুনেছি যে চলচ্চিত্র, তারপর টেলিভিশন, এগুলোতে ওই প্রোগ্রামের আগে গ্রিন রুম, তারপরে বিভিন্ন সুন্দর মানুষেরা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেয়, তো ওগুলার কোনো সুযোগ সুবিধা মানে এটা নির্ভর করবে লেভেল অফ আমার যে অবস্থা, আমার কোনো ভবিষ্যৎ নাই, ছোটবেলায় আমাকে বোধহয় সাজানো হয় না, তো নিজের চুল নিজেই আঁচড়াতে হয়, সেই জন্য একটা চিরুনিও নিয়ে আসছি। এগুলো একটা। তো যাই হোক, তবে সুন্দর কথা হচ্ছে আসা মাত্র জিজ্ঞেস করা হয় চা না কফি, তারপরেই নাটকের মতো তড়িৎ গতিতে সাথে সাথেই দেখি কফি এসে হাজির। তো ওইখানে একজন ম্যাডাম আছেন, তো ধন্যবাদ ওনাকে এবং টিভিএন 24 কর্তৃপক্ষকে, যে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবার একটু জ্যাকসন ঘুরে আসলাম, তো ফলে একটু চা খেলে ভালোই লাগতেছে। গেল। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে জ্যাকসনে ঘুরতে গিয়ে দেখলাম দু একজন আমাকে আবার চিনে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে টিভিএন 24-এর কল্যাণে। তো ধন্যবাদ টিভিএন 24 কর্তৃপক্ষকে। এবং এটা হাসির ব্যাপার না, সেই যুগ যুগ ধরে আমি এখানে 91 থেকে আছি। আমার আজকের উত্থানের পেছনে, হ্যাঁ, আপনাদের মিডিয়া কর্মীদের অনেক অনেক অবদান আছে। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আপনিও কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন আপনার
কারণ আপনারা অনেক ব্যস্ত মানুষ এবং প্রফেশনাল মানুষ, আপনারা একটা কথা বললেই আপনারা কথা বললেই পয়সা দিতে হয়, সেই সময় উপেক্ষা করে আমাদেরকে সেবা দেন, কমিউনিটিকে সেবা দেন, এটা কম আপনাদের কল্যাণে মানুষ আমাদেরকে চেনে। এই যে বিভিন্ন প্রফেশনালদের অনেক উপকার হয়েছে আপনাদের কারণে, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আচ্ছা, তো যাই হোক, তো বেশ কিছুদিন আগের কথা, এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে আসলেন, উনি সাংবাদিক মানুষ, চাইনিজ ন্যাশনাল, হ্যাঁ, তো আসলেন কি ব্যাপার, ওনার লেবার সার্টিফিকেশন হয়েছে, হ্যাঁ, উনি H1 ছিলেন, তারপরে উনি কি যেন বলে লেবার সার্টিফিকেশন হয়েছে, এখন যখন ইমিগ্রেন্ট পিটিশনটা I-140 ইমিগ্রেন্ট পিটিশন এলিয়েন ওয়ার্কারদের, হ্যাঁ, ওটা ডিনাইড হওয়ার পথে, হ্যাঁ, ওই নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাইড আসছে, হ্যাঁ, তো এই হচ্ছে সিচুয়েশন। কি ব্যাপার, ঘটনা হচ্ছে এটা কিন্তু এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের ইমিগ্রেন্ট পিটিশনটা I-140, এর মধ্যে লেবার সার্টিফিকেশনও হয়েছে, হ্যাঁ, আদারওয়াইজ কোনো মানে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এভরিথিং ফাইন, উনি নাম করা সাংবাদিক, ভালো শক্ত প্রতিষ্ঠান যেখান থেকে করেছে, ওনাকে স্পন্সর করেছে, সবই ঠিক আছে। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে উনি তার আগে, হ্যাঁ, এখানে একটা বিয়ে করেছিলেন, তো বিয়ে করেছেন এবং সেখানে বিয়ের পরে সেখানে ইন্টারভিউ হয়েছে, তারপরে ইনভেস্টিগেশনও তো ন্যাচারালি অনেক ক্ষেত্রেই হয়েছে, তো সেখানেও ওনাকে ওই ইন্টেন্ট টু ডিনাই এরকম নোটিশ দেওয়া হয়েছে, এবং উনি মানে ওই ইস্যুটাতে আমি জড়িত ছিলাম না, কিন্তু মোট কথা হচ্ছে ওইখানে ওনার একটা ডিনায়াল আছে। তো ডিনায়াল অনেক কিছুতেই থাকতেই পারে, হ্যাঁ, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, ডিনাইড হতে পারে, এই যে বিয়ে করেছেন ওইভাবে হয়তো কাগজ না হতে পারে, হ্যাঁ, তারপরে ওই যে ইমিগ্রেন্ট পিটিশন করেছেন সাংবাদিক হিসেবে সেটা না হতে পারে। যেটা হয়েছে যে এই যে ডিনায়ালটা হইল বেসড অন ম্যারেজ, ওখানে একটা ফাইন্ডিংস হয়েছিল, সেটা হচ্ছে সেকশন 204C ওনার উপরে পড়ল, কারণ ইটস নট অনলি জাস্ট ডিনায়াল হয়েছে, এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে বলা হলো যে উনি শুধুমাত্র ইমিগ্রেশন পাওয়ার জন্য এই বিয়েটা উনি করেছেন, হ্যাঁ, তো ফলে ওইভাবে করে যদি একটা ফাইন্ডিংস হয়, নট অনলি ইটস এ ডিনায়াল, এটা একটা বার, যার ফলে আপনার আর কোনো দিন কোনো পিটিশন, ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ হবে না। মানে এইখানে যেমন আপনি দেখলেন ওই যে সাংবাদিক হিসেবে স্পন্সর্ড হয়ে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন এর পিটিশনটা হলো না, ওনার যদি অন্য কোনোভাবে অন্য কোনো বিয়ে থাকে বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার যদি স্পন্সর করে, সেটাও হবে না। মানে কোনো I-130, কোনো I-140, কোনো 360, এই যে পিটিশনগুলো আছে এগুলো আর হবে না যদি ওই রকম থাকে, এইরকম একটা ব্যাপার। আরও আছে, হ্যাঁ, ডালাসের এখনও আমার ওই কেস আপিলে আছে, মানে দেখছি, সেটা হচ্ছে মানে হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে মেয়ের, হ্যাঁ, তাদের 3টা ফুটফুটে বাচ্চা আছে, তাদের 3-4টা রেস্টুরেন্ট আছে, সবই সুন্দর, সব কিছুই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ভদ্রমহিলা আগে আরেকটা বিয়ে করেছিলেন, সেখানে ওই যে ইনভেস্টিগেশন আছে, ইভেন ওই ছেলেকেও মানে যে US সিটিজেন হাজব্যান্ড যাকে বিয়ে করে মানে গ্রিন কার্ডের চেষ্টা করা হয়েছিল, সেখানেও তারা ইনভেস্টিগেশন করে দিয়েছে, সেও গল করে সব বলে দিয়েছে। বা অনেক সময় বাসায় গিয়ে দেখা যায় যে ওই ছেলের বা মানে যে আমেরিকান সিটিজেন যে ভদ্রমহিলা থাকে, হ্যাঁ, বা পুরুষ থাকে, তাদের কোনো ওইখানে কোনো কাপড় চোপড়ই নেই, হ্যাঁ, তাদের ওইখানে কিছুই নেই। তো এইরকমভাবে বিভিন্নভাবে তারা ইনভেস্টিগেশন করে বের করতে পারে, এবং সবচেয়ে বড় জিনিস, যখন ওই পিটিশনারের কাছে তারা যায়, তারা যতই এখানে বলুক আমি হেল্প করে দিব, যাবো, এই ওরা গল করে সব বলে দেন, কারণ একটু ভয় দেখানো হয়, হ্যাঁ, আর এমনিও তারা আর কোনো ভেজালে যেতে চান না, সরাসরি বলে যায়। সেটা হচ্ছে আপনি যদি এই ফ্রডুলেন্ট ম্যারেজের মধ্যে দিয়ে যান, আপনার 5 বছর পর্যন্ত জেল হতে পারে, আর $500,000 পর্যন্ত ফাইন হতে পারে। তো এইগুলা নিয়ে যখন হোমল্যান্ড সিকিউরিটির ওই স্পেশাল এজেন্টরা যায়, তখন বুঝতেই পারতেছেন তারা এই বেজালের মধ্যে আর যেতে চায় না, তারা গল করে বলে ফেলে। তো এই রকমের ঘটনা আছে, হ্যাঁ, এবং সেটা আরও অন্যান্য জায়গায়ও আছে। আমি স্পেসিফিক কোনো বিশেষভাবে যাব না, তাহলে হয়তো
মানে আমাদের উদ্দেশ্য না কাউকে এখানে পিন পয়েন্ট করা, কিন্তু ঘটনাগুলো নিয়ে আমার বলা আর কি। তো এই ধরনের হয়েছে, এবং যে জিনিসটা তারা তো আর ওখানে দেখে না কি কি সেকশন টেকশন আছে, ডিনাইড হয়েছে বাস ওইটার মধ্যে ছেড়ে দেয়। ওটাকে যে ফাইট করা উচিত ওই জিনিসটা তারা করে না, যার ফলে মানে তারা ভাবে ওইখানেই শেষ হয়ে গেল। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে, নাথিং রং ইন দিস। এই যে বলে আমি ওইটা কন্ট্রাক্ট ম্যারেজ, এই ধরনের কোনো আলাদা কোনো ব্যাপার, একেবারে অজ পাড়া গায়ে অজ গ্রামে গিয়েও যদি আপনি একটা বিয়ে করেন ওইখানেও একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়। এই যে কাবিননামা টাবিননামা এগুলো কি, এটা চুক্তি, তাই না? ফলে কন্ট্রাক্ট, সব ম্যারেজই কন্ট্রাক্ট ম্যারেজ। কথা হচ্ছে বোনাফাইড ম্যারেজ হতে হবে। আপনি যদি বেসড অন লাভ অ্যান্ড রেসপেক্ট হ্যাঁ আপনি বিয়ে করেন, দ্যার ইজ নাথিং রং ইন দিস গেল। এবং ওইটার ইনসিডেন্টাল বেনিফিট হিসেবে যদি গ্রিন কার্ড হয়, নাথিং রং ইন দিস। আবার ইভেন বিয়ে করার পরে আপনারা জানেন আমেরিকার প্রায় 50% লোকের উইদিন 2 years অফ ম্যারেজ তাদের ডিভোর্স হয়ে যায়। আপনার ডিভোর্সও হতে পারে, দ্যাটস অলসো অল রাইট। কিন্তু বিয়েটার মেইন ব্যাপারটা যেটা আপনারা একটা মানে আইনগত ভিত্তিটা আর কি, যেটা বলছেন আইনগত ভিত্তিও হলো, আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, কিন্তু ওই যে বললাম আপনি ওইখানে ইভেন আপনারা একসাথে সংসারই করলেন না, আপনার ওইখানে কোনো কাপড় চোপড়ই না, আপনি ওখানে থাকেনই না। তো ওরা এখানে এসে উপস্থিত, ওরা দেখলো যে ওইখানে কিছুই নাই। তো এই যে বিষয়গুলা হ্যাঁ আপনার যদি একটা বেসিক যে জিনিসটা আছে, তারপরে গিয়ে মানুষের যে কোনো সময়ই আপনার বিয়ে ভেঙে যেতে পারে। সেটা মানে নট দ্যাট উই ওয়ান্ট দিস, কিন্তু কথা হচ্ছে যে হতে পারে, সেটা হোক। কিন্তু কথাটা হচ্ছে এবং ওই কন্ট্রাক্ট ম্যারেজ এটা সব কিছুই কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু কথা হচ্ছে দুজনের যে বিষয়গুলো আমি যেগুলো বললাম এইভাবে করে যখনই, এবং একটা ভালো খবর হচ্ছে ওরা একটা সময় দেয়, ওরা একটা নোটিশ দেয় যে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, এই বিয়েটা মনে হচ্ছে এই ধরনের। তো তখন আপনার ওইটা যদি ফাইট না করেন, ওইটা যদি ক্লিয়ার না করেন, তাহলে এই যে ভবিষ্যতে তারপরে আপনি মনে করলেন সলিড বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ দুই ফ্যামিলির মধ্যে খুব সুন্দর সম্পর্ক, বাচ্চা কাচ্চা হলো, সবও হলো, কিন্তু গ্রিন কার্ড হবে না। বিকজ ওইখানে এটাকে বলে দ্য বার, যে বারটা আপনার ওই গ্রিন কার্ডের ব্যাপারে, যেমন অনেক কিছুর জন্য অন্য ফ্রড হতে পারে, ইলিগালি চাকরি করেছেন ওইটাও হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, হ্যাঁ পারসিকিউটেড বার আছে, অনেক কিছু টেরোরিজম বার আছে। ঠিক তেমনি সেকশন 204(c) বার যদি এটা থাকে, হ্যাঁ তাহলে ভবিষ্যতে আর কোনো পিটিশন, সেটা ফ্যামিলি বেসড পিটিশনই হোক, এমপ্লয়মেন্ট বেসড পিটিশনই হোক, আপনার ওইটা আর অ্যাপ্রুভ হবে না। সুতরাং খুব সাবধানে, তবে হ্যাঁ ওদেরকে এটার জন্য ডিউ প্রসেস মানতে হবে। হ্যাঁ যদিও আজকাল শুনি ডিউ প্রসেস, এটা হয়তো ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না, কিন্তু পরবর্তীতে সে কি অন্য কোনো উপায় বা অন্য কোনো আইনের ফাঁক দিয়ে বা যে সুবিধা নিয়ে বা গ্রিন কার্ড বা অন্য কিছু পেতে পারে? বললাম আচ্ছা, যে আপনি ওইটা তো হলোই না, কিন্তু পরে আপনার জেনুইন বিয়ে বা জেনুইন অন্য কোনো পিটিশন, আপনার বাবা আপনার জন্য পিটিশন করেছে, ভাই বোনের জন্য পিটিশন করেছে, এগুলো ধরেন পরে সবগুলোই সঠিক বিয়ে, বাচ্চা কাচ্চা আছে, বোনাফাইড ম্যারেজ সবই আছে, একসাথে বাড়িঘর করেছেন, সব কিছু করেছেন, ওইটাও হবে না, বিকজ আপনার এই 204(c) বারটা আছে। সুতরাং যখনই আপনি এই ধরনের যারাই এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের যদি এইটার ব্যাপারে কোনো রকমের নোটিশ আসে এই বিয়ে সংক্রান্ত, এটাকে যদি আপনারা সিরিয়াসলি না নেন, কারণ অনেকেরই আছে, আমি যেমন অনেক ডিভোর্স করাই, ওই ভদ্রমহিলা আর পাওয়া যাচ্ছে না বা ভদ্রলোক পাওয়া যাচ্ছে না, হ্যাঁ ওইটারও ব্যবস্থা আছে কীভাবে ডিভোর্স করতে হয়। কিন্তু কথা হচ্ছে ওই যে গেল, আর ওই যে আপনি ওইটার মধ্যে দিয়ে থাকলেন, হ্যাঁ আপনি আর এটা কেয়ার করলেন না, কিন্তু ওইটার যেই বারটা রয়ে গেল, হ্যাঁ ওইটা কিন্তু সারা জীবন আপনাকে করে করে খাবে। কথাটা বুঝতে পারছেন? আমি মানে অন্য কোনোভাবে আরও হয়তো ব্যাপার আছে, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে ওইভাবেই করে এমপ্লয়মেন্ট, এবং শুধু মানে ফ্যামিলি বেজ না, এমপ্লয়মেন্ট বেজ গ্রিন কার্ডেরও ওই জিনিসটা হবে না। এটা হয়তো আপনি ভাবতেছেনই না এটা নিয়ে যে এটা ঠিক আছে একটা সময় হয়ে যাবে, কিন্তু বিলিভ মি এটা আপনার থেকে গেল, এবং ভবিষ্যতে আপনার কোনো ভিসা পিটিশন অ্যাপ্রুভ, যেমন আপনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন আর ফ্রিভুলাস ফাইন্ডিংস হয়, তখন শুধু ভিসা পিটিশন না, ইমিগ্রেন্ট পিটিশন না, কোন রকমের ইমিগ্রেন্ট, মানে তার জন্য একেবারে আমেরিকার দরজা পুরোটাই বন্ধ হয়ে যায়। অলমোস্ট দ্যাটস দ্য থিং।
মানে ওই জন্যই বললাম, আমি ওই জন্যই আগে বলে নিলাম ওই সাংবাদিক সাহেবের কথা, হ্যাঁ, যে তার যেটা হলো এটা ওই কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু ওই যে বিয়ের গঠিত যে বারটা ছিল 240 বার, যার ফলে এখন সে এমপ্লয়মেন্ট বেজ ওই জিনিসটা হচ্ছে না। তো এই কারণে মানে এই ধরনের বিয়ে ব্যাপারে করতে গেলে, হ্যাঁ, আপনি যদি মানে বেসড অন মেরিট ওরা এই ফাইন্ডিংস করে, আপনার ইন্টারভিউতে যান বা মানে এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যদি এগোন, একটু সাবধানে এগোনো উচিত। তা আপনার কাছে আরও প্রশ্ন আছে এ ব্যাপারে, সেটা আমরা শুনবো। তবে আমাদের দর্শকও আছে আর একটু আমাদের এতেও আছে। দেওয়ান মালিক তিনি একটা প্রশ্ন রেখেছেন, অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার তারিখ থেকে কতদিন পর সিটিজেনশিপের আবেদন করা যাবে? উল্লেখ্য, আমি গ্রিন কার্ড পেয়েছি 2021 সালে এবং অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছিল 2019 সালে। দয়া করে জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনার ওই অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার নর্মাল রুল 1 বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো রিসেন্টলি যেটা হয়েছে, এত সময় লাগতেছে, অন্তত 1 বছর তো লাগতেছেই, যার ফলে তারা এটাকে একটু বেন্ড করেছে রুলটাকে, যে আপনি অ্যাপ্লাইটা করে দিতে পারবেন পরের দিনই, অ্যাসাইলাম গ্র্যান্ট ফাইনাল গ্র্যান্ট হওয়ার পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যদি অ্যাডজুডিকেশনটা 1 বছরের পরে হয় তাহলেই হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর গ্রিন কার্ড যখন আপনি পাবেন, দেখবেন যখন গ্রিন কার্ডটা পেলেন, মানে অ্যাসাইলামটা পেলেন, তারপর গ্রিন কার্ড হলো, তারপরে দেখবেন আপনি 1 বছর ইনক্রিমেন্ট পেয়েছেন। ফলে প্র্যাকটিক্যালি গ্রিন কার্ড পাওয়ার, অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার 4 বছর পরে আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারেন। তো সেই হিসেবে তো উনি অনেক আগেই করতে পারতো, যদি না করে থাকে তাহলে অনেক সময় নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফজলে হাসান মুনিম তিনি বলছেন যে I-485 পেন্ডিং থাকা অবস্থায় যদি কেউ ইএডি ইউজ করে, তারপর যদি তার I-485 যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে আমেরিকা ত্যাগ করতে হবে, নাকি প্রশ্নটা চলে গেল এটুকুই, অথবা নাকি সে আবার I-485 পুনরায় করতে পারবে? I-485 কেন চলে গেল? বলছে যে I-485 পেন্ডিং থাকা অবস্থায় যদি কেউ I-485 এর ইএডি ইউজ করে, তারপর যদি তার I-485 যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে আমেরিকা ত্যাগ করতে হবে, নাকি সে আবার I-485 পুনরায় করতে পারবে? ওই ইএডি দিয়ে কোনো স্ট্যাটাস থাকে না, 485-এও কোনো স্ট্যাটাস থাকে না, ঠিক আছে? এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আন্ডারলাইং স্ট্যাটাস থাকে, যেমন H1-এ আছে, F1-এ আছে, B2-তে আছে, হ্যাঁ, এই জাতীয় ব্যাপারগুলা। কিন্তু যদি I-485 পেন্ডিং থাকে এবং ওই ফাইলিংটা হয় ওয়েন ইউ হ্যাভ এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস, ওই রকম সময়, তাইলে আপনার আনলফুল স্ট্যাটাসটা অ্যাক্রু হয় না, এই জাতীয় একটা ব্যাপার। সুতরাং মানে এখানে ব্যাপারটা দেখতে হবে যে কী কারণে 485টা ডিনাইড হলো। হ্যাঁ, I-130 বা I-140 বা 360 এগুলো কি অ্যাপ্রুভ ছিল কি না, হ্যাঁ, এবং যদি I-485 যদি চলে যায়, দেন হি ইজ লিগাল। সুতরাং ওই যে ওয়ার্ক পারমিটটা থাকে, এগুলো একেবারেই টেম্পোরারি একটা মেজার, তখন ওই ওয়ার্ক পারমিটের কোনো কার্যকারিতা থাকে না। অনেক ধন্যবাদ হাসান মুনিম আপনার প্রশ্নের জন্য। আর একটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে যাব, অনেকক্ষণ অপেক্ষা করছেন ওনারা। শাহিন চৌধুরী, প্রশ্নটি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। আমি বাংলাদেশে থাকি এবং আমার ওয়াইফ আমেরিকায় থাকে। আমার ওয়াইফ আমাকে ডিভোর্স না দিয়ে বাংলাদেশের আরেকটি ছেলেকে আমেরিকার মধ্যে বিয়ে করে ফেলেছে। এখন আমি কি বাংলাদেশের থেকে আমার ওয়াইফের বিরুদ্ধে এবং ওই ছেলের বিরুদ্ধে মামলা করতে পারবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার কিছু করতে হবে না। এই বিয়ে যদি টার্মিনেশনের আগে অন্য আরেকটা বিয়ে করে, দ্যাটস এ ভয়েড ম্যারেজ। সুতরাং ওই ধর্মের কল বাতাসে কিভাবে নড়ে ব্যাপার, হ্যাঁ, এটা তখন হয়তো শান্তি পাচ্ছে এখন, কিন্তু এটা যখন ব্যবহার করতে যাবে, তখন আপনার আগের বিয়েটা টার্মিনেশন পেপার তো চাবে, তো ওইটা তো পায় নাই। এখন এর মধ্যে যদি ফ্রড করা হয়ে থাকে, যে আপনি কিছু জানলেনই না, ডিভোর্স হয়ে গেল গিয়া, এরকম যদি কোনো ব্যাপার থাকে, সেটা অন্য কথা। কিন্তু এখানে যদি আপনি চ্যালেঞ্জ করেন, হ্যাঁ, তখন দেখা যাবে যে ওই 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 সোজা কথা হচ্ছে, আপনি যদি নোটিশ না পেয়ে থাকেন,
আপনার বিরুদ্ধে আপনি না চাইলেও ডিভোর্স হতে পারে, কিন্তু আপনাকে জানাইতে হবে, ওই প্রমাণ দেখাইতে হবে। তারপরে আপনি যদি উত্তর নাও দেন, ডিফল্ট জাজমেন্টে আপনার বিরুদ্ধে ডিভোর্স জাজমেন্ট হয়ে যেতে পারে। ওটা প্রবলেম না, কথা হচ্ছে ওটা করা হয়েছিল কিনা। না, উনি বলছে যে ডিভোর্স না দিয়ে যাই হোক, এখন সেটা আমরা দেখবো। আশা করি উনি ভাবছেন, শাহিন চৌধুরী আশা করি, এবং বাবার রিজন আছে, কারণ উনি কাগজপত্র পায় জানে না। সুতরাং আপনি দেখুন যে এই ধরনের কোন নোটিশ আপনি পেয়েছিলেন কিনা, সেগুলো দেখে আপনি একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলাপ করে আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে বলতেছিলাম শাহাদাত। প্রশ্নটার আনসারটা একটু দিন প্লিজ। আমি সন্ধ্যা করছিলাম বলে একজন অ্যাটর্নির সাথে কথা বলার জন্য। আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যায় করেছিলেন প্রশ্ন, সেখান থেকে মানে আলবানির নিউইয়র্কে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেন, আমার যে বার্থ সার্টিফিকেট আছে না, আমি আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নামের লাস্টে ইংলিশ অক্ষর দুইটা ভুল বলতে মানে আমার ভাই বোনের বার্থ সার্টিফিকেটের সাথে মিল নাই, কিন্তু ওদেরটা রাইট, কিন্তু আমার যেটা সেটা রং। আমার ভাই এবং বোনেরটা আমার বাবার সাথে মিল আছে, কিন্তু আমারটা মিল নাই। কারণ আমি তো অনেক আগে আসছি না, ওখান তো বুঝেন দেশে কাগজপত্র তো ভালোভাবে হতো না, ওরা যেভাবে লেখা হচ্ছে। আমার কি করণীয়? আমার যেটা আছে আমি কি এভাবে অ্যাপ্লাই করব নাকি? আবেদন তো আপনি করেছেন, পিটিশনার তো আপনি। না, এখনো করি নাই। মানে করেন নাই, করবেন। এখন কি করবেন সেটার উপরে অ্যাটর্নি মির্জা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি কি বললেন, আপনি আলবেনি থাকেন, নিউ ইয়র্কে আসতে পারেন না, এগুলো কোনো অজুহাত না। আমেরিকাতে 1 মিলিয়ন লয়ার আছে, আলবেনিয়াতে হাজার হাজার লয়ার আছে, আপনি ওখানে যেতে পারেন। হ্যাঁ, সুতরাং এটা কোনো ইস্যু না। আপনি যদি বাংলাদেশ থেকে এত দূর পর্যন্ত আসতে পারেন, এখানে সিটিজেন হন, আলবেনির মতো জায়গায় থাকেন, আপনি ওখানেও লয়ার আছে, ওখানে যেতে পারেন, এই ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা না গেল। কিন্তু ন্যাচারালি TVN 24 কর্তৃপক্ষের সাথে আমরাও খুশি যে আপনি আমাদের ভালো মনে করেছেন এবং এটা ভালো হচ্ছে। আচ্ছা, গেল। সেকেন্ড কথা হচ্ছে যে ওই যে লাস্টে একটু টিকটুর বলে কোনো কথা নাই, এখানে 2 নাম, এই হলো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আপনারটা রং হইলে তাহলে বুঝতেই পারতেছেন আপনি কি করেছেন, কিন্তু আপনারটার অলরেডি রেকর্ডটা ওখানে আছে। এইটাকে ইগনোর করে যদি ওইটা ধরে করেন, আনলেস আপনি এটা সামহাও কারেক্ট করতে পারেন, এবং কারেক্ট করতে যাওয়ার মধ্যে তখন আবার অন্য কিছু চলে আসতে পারে। সেটা হচ্ছে যে আপনার কাগজপত্র অলরেডি তাদের কাছে আছে, ওই অনুযায়ী বাবা বা ভাই বোনদের জন্য যাদের আবেদন করতে চান তাদের কাগজও না, মানে সার্টিফিকেটের নামগুলো সেভাবেই হওয়া উচিত। হ্যাঁ, হতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুজনের, এবং এটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন, এবং সেটার ডকুমেন্টেশনের মেইন ব্যাপারটাই হচ্ছে যে দুজনের বার্থ সার্টিফিকেটে বাবা মার নাম এক হতে হবে। এটা এখন করতে হবে, ওইটা না হলে এটা ভাই বোন সম্পর্কে আসে না। এই হচ্ছে কথাটা। এখন আপনি বুঝে নেবেন কি করতে হবে, কারণ আপনি অলরেডি আপনার ডকুমেন্টসগুলো অলরেডি তাদের রেকর্ডে আছে। এটাকে যদি আপনি চেঞ্জ করে ওদেরটা দিতে যান, তখন প্রশ্ন উঠবে আপনার ইনফরমেশনগুলো ঠিক ছিল কি না। এই হলো কথা। সুতরাং মানে ল ইজ কমন সেন্স, মানে সোজা কথা। 2টা বার্থ সার্টিফিকেটে 2 জনের বাবা মার নাম এক হতে হবে, এবং স্পেলিং, ডেট অফ বার্থ এটসেট্রা সেম হতে হবে, সিমিলার না। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ শাহাদাত, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। আমার যতদূর মনে পড়ে যে সন্ধ্যাবেলার যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন আপনাকে, যে আপনারটার সমস্ত ডকুমেন্ট আপনার এখানে আছে, সুতরাং আপনার অনুসারেই আপনার ভাই বা বোন বা বাবা মা যাদেরকে আপনি যার জন্য আবেদন করবেন একইটা হওয়া উচিত। এবং বাংলাদেশে খুব সহজ, আপনি বোর্ডে গেলে পারেই বা যেখানে গেলে পরে এগুলো শুদ্ধ করে নিচ্ছে, পারে ভুল হয়েছে শুদ্ধ হতে পারে। আপনি যদি তারা যদি ঢাকা বোর্ডে বা যে বোর্ডেই শিক্ষা গিয়ে মানে সার্টিফিকেট নিয়ে থাক না কেন, ওখানে গেলেই এগুলো করে দেয়, এটা কোনো ব্যাপার নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং দুজনের সঙ্গে আপনি যাচাই করে নিয়েছেন। এখন নিশ্চয়ই সিদ্ধান্ত আপনার। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম, আমি আক্তার চৌধুরী বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনের আসলে আজকে ছিল সিটিজেনশিপ পরীক্ষা, মানে সেই ডিসেবিলিটি শো করে দেন উনি পরীক্ষা দিতে গিয়েছিলেন। তো ওখানে অ্যাকচুয়ালি ওনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, নর্মাল কোয়েশ্চেন, এবং একটা ইস্যু ছিল যে ওনার পাসপোর্টে দেখা যাচ্ছে যে উনি বেশ কয়েকবার বাংলাদেশে গেছেন এবং এসছেন। তো ওরা একটা জায়গায় কোয়েশ্চেন করলো যে তুমি হয়তো বাংলাদেশে বেশি দিন ছিলা কিংবা কতদিন ছিল, এরকম একটা কোয়েশ্চেন করে ওরা বলতে যে ঠিক আছে আমরা তোমাকে মেইলে জানাবো। এখন আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি কোনো ডিনায়াল প্রপোজিশনে পড়ছে নাকি এটা ওরা কোনো মানে পজিটিভ নিউজও দিতে পারে? আপনি একটু লাইনে থাকবেন, আপনার একটু আমি অনেক কিছু বুঝিনি, যাই হোক অ্যাটর্নি মিরমিজান আপনি যদি বুঝে থাকেন একটু। সিটিজেনশিপ পরীক্ষা দিতে গেছিলেন, আপনি কি প্রশ্নটা আবার একটু বলবেন? আমার বোন আচ্ছা, আপনি আমি যদি একটু অ্যালাউ করেন আমাকে, আপনি কথা বলেন না, মানে ওগুলা বলেন না, আবার রিপিট না করে আমাকে কাইন্ডলি একটু বলেন যে এই যে বারবার গিয়েছিলেন, হ্যাঁ, দ্যার ইজ নাথিং রং ইন দিস, তো ওখানে কি কোনোবার উনি 6 মাসের বেশি থেকেছেন বাংলাদেশে, মানে বাইরে? হ্যাঁ, 6 মাসের বেশি একবার থেকেছিলেন, সেটা গত 5 বছর না, তার আগের একটা মানে ট্রাভেলিং ইয়েটা আছে আর কি। গুড। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে ওনারা আর একটু দেখবেন, ওনারা পছন্দ করছেন না যে ওই এখানে বহু মানুষ এরকম আছে এই লাস্ট কয়েকদিন আগে এসে আবার কয়েকদিন থেকে আবার চলে যান। আপনারা জানেন এটা, এই জিনিসটা তারা এটা পছন্দ করছে না এবং তারা যে কোনো সময় এগুলো স্টপ করতে পারে, এয়ারপোর্টে আটকে দিতে পারে। খুব সাবধানে থাকা উচিত এখন গেল। তো যে জিনিসটা হয়েছে তারা দেখবে, দেখে একটা অ্যাজাম্পশনে আসতে পারে যে আপনার এইখানে পার্মানেন্টলি থাকার ইচ্ছা নাই, যে কেন আপনার রেসিডেন্সিটাকে, কন্টিনিউড রেসিডেন্সিটাকে ধরা হবে না সেটা ব্যাখ্যা করুন। এই জাতীয় একটা প্রশ্নের সম্মুখীন উনি হতে পারেন, এই জাতীয় একটা ব্যাপার। তো ওইটা হলে তখন আপনারা এটার উপর একটু কাজ করবেন আশা করি ভালোভাবে, হ্যাঁ। কিন্তু এটা স্টিল সম্ভব যে এটাকে কেস ল, তারপরে স্ট্যাচুট, এগুলো দিয়ে একটা আর্গুমেন্টে যাওয়া। আমি এই ধরনের জিনিস আগে দেখেছি যে এটা সম্ভব। এটার মেমোরেন্ডাম অফ ল, ব্রিফ, এটসেট্রা, যা যা করার এগুলো আপনি যদি একটু করেন, করে আপনি ইচ্ছা করলে ওই প্রবলেমটা সলভ করতে পারেন, এরকম ব্যবস্থা আছে। মানে যেটা এই সিটিজেনশিপ পরীক্ষা দিতে যে যে সমস্যাটা হয়েছে সেটার উত্তর হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, মানে ওনার ওই যে এই যে বারবার গিয়েছে এবং মানে এটা নিয়ে একটা মানে ইট রেইজেস এ রেড ফ্ল্যাগ যে আপনি এই যে জিনিসটা বলা হয় যে একটা হচ্ছে রেসিডেন্সি আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স, দুইটা মিলিয়ে তারা যতই আপনি 2-2 4-এর ব্যাপার থাকুক, কিন্তু তারপরও একটা মানে একটা গ্ল্যান্স আপনি যদি দেখেন মনে হচ্ছে যে উনি এখানে পার্মানেন্ট রেসিডেন্স এখানে রাখতে চান না। তো এই যে নাই এইটা, হ্যাঁ, আপনি যাবেন, বেড়াতে যাবেন 2 মাসের জন্য, 1 মাসের জন্য না, আপনি ওখানে মানে পারলে সারা বছরই বাইরে থাকেন, লাস্টে 2-1 দিনের জন্য আসেন। নাথিং রং ইন দিস। আপনি উত্তর দিয়েছেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আর একটু ফোনে নিতে চাই, কারণ অনেক প্রশ্ন এসেছে, সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ফ্রেন্ড হচ্ছে F4 ক্যাটাগরিতে 2018-এ আসছে। এখন ও যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিল, ও যখন বয়স 26 বছর হওয়ার 2 মাস আগে ও আমেরিকাতে এসেছিল, কিন্তু ও সিলেক্টিভ সার্ভিসের জন্য অ্যাপ্লাই করে নাই। কিন্তু এখন ও সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেছে, এখন ওকে ডিনাই করছে। এখন আমরা কি করতে পারি, দয়া করে যদি একটু বলতেন। ধন্যবাদ। এটা পরে আবার অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, ওই যখন এমনভাবে এমন একটা সময় গিয়ে করবে যার 5 বছরের আগে ওই রিকোয়ারমেন্টটা তাহলে থাকে না, ওইভাবে করে একটা সহজ পদ্ধতি আছে। মানে এরপরে এইগুলো, হ্যাঁ, মানে আরো পরে গিয়ে অ্যাপ্লাই করবে যখন অলরেডি লাস্ট 5 ইয়ার্সে ওই জিনিসটা পড়ে না। এটা গেল একটা। আর এটা যদি সময় থাকে তাহলে এটা চ্যালেঞ্জ করে
হ্যাঁ, যে এটা কেন, কি ব্যাপারে, কি তাকে ইস্যু, deny করা হলো। কিন্তু যদি অনেক সময় থাকে না, অনেক পুরনো খবর হয়ে গেছে, তখন ওই জিনিসটা করতে হবে আর কি। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার মনে হয় একজন ভালো অ্যাটর্নির সঙ্গে আপনি যদি কথা বলেন সরাসরি কাগজপত্র নিয়ে, সব সেটা আপনার জন্য সহজ হবে, আপনার বন্ধুর জন্য এবং সময় থাকতে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের বিয়ে হয়েছে, সেখানে অ্যাপ্লাই করেছিলাম গত জানুয়ারি, নভেম্বরের 24শে নভেম্বরে ওর ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউতে সব ওকে পাসপোর্ট রেখে দিয়ে কংগ্রেচুলেশন লেটারও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলছে 2 সপ্তাহ পরে পাসপোর্ট নিয়ে যাবা। এখন 2 সপ্তাহ আগেই ওকে দেখে পাসপোর্ট দিয়ে দিচ্ছে, খালি পাসপোর্ট, ভিসা ছাড়া। এখন আর ডাকছে না, লেখা আছে ন্যাশনাল প্রয়োজনে আছে। এখন আমরা বুঝতে পারছি পরবর্তীতে আমরা কিভাবে আগাবো, এটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাকে কিছু অ্যাডভাইস দিলে। অনেক ধন্যবাদ। আমরা বুঝেছি প্রশ্নটি সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ফেলে দিয়েছে। না, ওনার আমি মেয়ের বুঝিনি ইন্টারভিউ আর কি। দিয়েছে হ্যাঁ, নভেম্বরের deny করেছে? 24 তারিখে, না Deny 24 করে। তারিখে ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউ দেওয়ার পরে তাকে কনগ্রাচুলেট করেছে, পাসপোর্ট রেখে দিয়েছে, কিন্তু এবং বলছে 2 সপ্তাহ পরে পাসপোর্ট নিয়ে যেতে, কিন্তু তার আগেই ডেকে পাসপোর্ট দিয়ে দিয়েছে, সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটিভ। না, ওইখানেই প্রবলেমটা। হ্যাঁ। এটা সম্ভবত আমি ভাবতে চাচ্ছি না, হ্যাঁ। মানে আইদার বলে দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে, পেন্ডিং, পরে জানাবো, অথবা ডিনাই করে দিয়েছে। আপনি কি লাইনে আছেন? ওই সময় কি বলেছে? হ্যালো, ওই সময় কি বলেছে? পাসপোর্টটা ফেরত দেওয়ার সময় কি বলেছে? আপনি কি লাইনে আছেন? ঠিক আছে, আচ্ছা, নেই তো যদি ডিনাইড হয়ে থাকে তাহলে ওই এটাকে বলে অ্যাডভাইজারি ওপিনিয়ন। হ্যাঁ, সরাসরি আপিল নাই, তো ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টারে আপনি অ্যাডভাইজারি ওপিনিয়নের জন্য ফাইল করতে পারেন। এটা প্র্যাকটিক্যালি সাম সর্ট অফ আপিল। ওরা একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন দিতে পারে যেটা বাইন্ডিং না, কিন্তু নর্মালি ভিসা অফিসার ওটাকে অনার করে একটা জিনিস। আর এটা হচ্ছে যদি একেবারেই রিসেন্টলি এটা ঘটে থাকে, এখনও ফাইলটা ওরা পাঠিয়ে দেয় না বা ইত্যাদি, তখন ওই সাম সর্ট অফ মোশন টু রিকনসিডার করে, হ্যাঁ, এবং এডিশনাল ডকুমেন্টস দিয়ে, এবং তারা হয়তো একটা দিয়েছে ডিনায়ালের মধ্যে একটা ধারা দিয়েছে, কোন ধারার অধীনে, ওটা নিয়ে কারোর সাথে একটু বসলে, হ্যাঁ, তখন হয়তো বোঝা যাবে যে কী জন্য না করলো। তো ওইটার ব্যাপারে, হ্যাঁ, একটা তো আছে মানে এটার বিরোধিতা করে যেটা চ্যালেঞ্জ করা, আর একটা হচ্ছে এডিশনাল এভিডেন্স, হ্যাঁ, এবং সামহাও এটাকে মানে রেকটিফাই করার একটা চেষ্টা করা, এভাবে একটা চেষ্টা করা ইমিডিয়েটলি করা উচিত আর কি। তার মানে নভেম্বরের 24 তারিখে, এখন তো ধরেন মে মাস, তারপর চেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, কিন্তু আপনি আর টেলিফোনটা বোধহয় কেটে দিয়েছেন বলে আর আপনার কাছে মোটামুটি একটা অনুমানের উপর নির্ভর করে আমরা উত্তর দিয়েছি। আপনি এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে একজন ভালো অ্যাটর্নির সঙ্গে কথা বলুন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি কি আমার প্রশ্নটা করবো? আমি বাফেলো থেকে বলছিলাম। জি করুন। আচ্ছা, আমি গত 6 মাস হয় আমি আমেরিকাতে আসছি IR1 ক্যাটাগরিতে। তো ইন দ্য মিন টাইম আমি আমার গ্রিন কার্ড, সোশ্যাল আইডি সবকিছু পেয়েছি। তো আমি রিসেন্টলি গত 20 দিন হয় আমার ওয়াইফের সাথে সমস্যার কারণে আমরা আলাদা আছি, কিন্তু আমার ওয়াইফ বলতেছেন এর মধ্যে সে ডিভোর্স ফাইল করছে এবং আমাকে দেশে পাঠানোর জন্য সমস্ত প্রসিডিউর সে করতেছেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে জিএমডিতে এসে বাফেলোতে আমি আইডিটা চেঞ্জ করেছি। এখন কি আমার ইউএসএ ইনফর্ম করতে হবে কোনো কিছু, মানে আইডি চেঞ্জের জন্য? আমি জিএমডি থেকে চেঞ্জ করেছি। আর সে কি আমাকে ফোর্সফুলি আমাকে দেশে পাঠাতে পারবে কিনা, যেহেতু আমি কোনো ভায়োলেশন বা কোনো কিছুতে আমি জড়াইনি। মানে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আছে সেগুলো কিছু করেন না আর কি। জি, আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি মির্মিজা, আপনার বিয়েটা কবে হয়েছে আর বিয়ের কতদিনের মধ্যে আপনি গ্রিন কার্ডটা পেয়েছেন, মানে এসে পৌঁছে যে আসছেন তখন থেকে গ্রিন কার্ড? আমি বিয়ের 2 বছর পরে আমি এদেশে এসেছি
এবং 10 বছরের গ্রিন কার্ড পেয়েছি। আচ্ছা, তো গেল। তো ওই গ্রিন কার্ডটা কি আপনার কাছেই আছে? জি জি, আমার আইডি, গ্রিন কার্ড, সোশ্যাল সমস্ত কিছু আমার কাছে, এই পাসপোর্ট সমস্ত কিছু আমার কাছে আছে। ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে তো আছেই। উনি যদি ডিভোর্স ফাইল করেন, আপনাকে অবশ্যই হাতে হাতে ওই কাগজপত্র দিতে হবে, এবং সেটা আপনি কন্টেস্ট করতেই পারেন। আর যদি উনি কি নিউ ইয়র্কে, বাফেলোতে, হ্যাঁ বাফেলোতে, লাইক ম্যাক্সিমাম আদার স্টেটস নো ফল্ট ডিভোর্স বলে একটা জিনিস আছে। তো ফলে কোনো দোষ দেখাতে হবে না, কিন্তু আপনার ওই কি জানি বলে জাস্ট বনিবনা হচ্ছে না, এই ভিত্তিতে আপনার ডিভোর্স ফাইল করা যায় যদি উনি ওই নিউ ইয়র্ক স্টেটে 2 বছর ধরে থাকেন, হ্যাঁ। আর 6 মাসের এটা দেখাতে হবে যে 6 মাস ধরে আপনাদের বনিবনা হচ্ছে না। তো এইভাবে করে উনি ডিভোর্স নিয়ে নিতে পারেন, হ্যাঁ। এবং মানে কিন্তু আপনার যদি দোষ দেখায় যে আপনি কি জানি বলে ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট করছেন, কি আপনি চলে গেছেন ইত্যাদি বিভিন্ন কিছু, হ্যাঁ, তখন আপনার এটা যদি এটা কন্টেস্ট না করেন, তাহলে এটা ভবিষ্যতে সিটিজেনশিপের সময় একটা ইস্যু হতে পারে। যদিও আপনার গ্রিন কার্ডটা যেহেতু আপনি 2 বছরের মধ্যে পান নাই, আরও বেশি এর পরে পেয়েছেন, সুতরাং আমি এখানে কোনো সমস্যা দেখি না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি কি বলতে পারবো কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা ভাই, আমার ওয়াইফ সিটিজেনশিপ হয়েছে, সেই সূত্রে আমার ছেলে হয়ে গেছে, বুঝছেন? জি, ছেলে ওয়াইফ আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে, ছেলেও পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট পেয়ে গেছে। জি, ছেলের বয়স এখন 17 বছর 6 মাস। ও এই ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা কি এখনই করলে হবে নাকি 18 বছরের পরে করলে হবে? কোনটা সুবিধা হবে আমার জন্য? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। তার তো অলরেডি সিটিজেনশিপ হয়ে গেছে, বাচ্চার বয়স 17 মাস। এখন বাচ্চার ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট বা পাসপোর্টটা না, বাচ্চারও তো বললেন যে সার্টিফিকেট মানে পাসপোর্ট হয়ে গেছে। যদি একজন প্যারেন্ট যদি থাকে সিটিজেন, তাহলে যদি বেবি হয় তাহলে সেও সিটিজেন। কিন্তু ওই সিটিজেনের জন্য বাচ্চার জন্য কি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট? না, ওইটার দরকার নেই। আর ওইটা যদি এখন 17 থাকে, তাহলে এটাকে বলে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, হ্যাঁ। তো ফলে কিন্তু ওইটার প্রয়োজন নাই, সে অলরেডি অ্যাজ এ ম্যাটার অফ ল সে সিটিজেন এবং সে পাসপোর্ট পেয়েও গেছেন। তো ভবিষ্যতের জন্য কি যদি লাগবে এই ন্যাচারালাইজ সার্টিফিকেট? অন্যান্য বিভিন্ন কাজে তো লাগে না, ওনার পাসপোর্ট আছে, দ্যাট শুড বি নাও। বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, দ্যাটস ইট। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এবং সে ন্যাচারাল বর্ন সিটিজেন হিসেবে সে পাবে, সেটি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাদিয়া বলছিলাম। আমি 2022 সালে আমি ভিসা করতে দিচ্ছি, কিন্তু যে এজেন্সির মাধ্যমে আমি ভিসা করতে দিচ্ছি, উনি কিছু ভুল ইনফরমেশন দিচ্ছে। যেমন আমার ইউনিভার্সিটি এবং আমার বাসা সম্পর্কে কিছু ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন আমি এখানে এসে আমেরিকাতে এসে যে বিয়ে করছি, আমার হাজবেন্ড আমার জন্য ফাইল করছে। এখন ওই ভুল ইনফরমেশনে কি আমাকে ক্যারি করতে হবে নাকি আমি সংশোধন করে আমি ফাইল করতে পারবো? এটা একটু জানার জন্য আপনাকে ফোন করেছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাদিয়া আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, আপনার যেই আপনাকে সাহায্য করুক না কেন, ওই ভিসা অ্যাপ্লিকেশনই হোক আর এখন যে অন্যান্য অ্যাপ্লিকেশনই করেন না কেন, দায়িত্বটা আপনাকেই নিতে হবে, হ্যাঁ। তো ফলে ওখানে যদি ওটার সাথে এটার অমিল হয়, তখন এটা যদি প্লজিবল এক্সপ্লেনেশন না থাকে, তাহলে সমস্যা হবে। আর আপনি জানি না কিভাবে জানতে পেরেছেন যে ওখানে ভুল ইনফরমেশন দিয়েছে,
তো অন্তত যদি ওইটা আপনি কপি পেয়ে থাকেন যে কি কি দিয়েছিল, ওই ইউনিভার্সিটি এবং বোধহয় ইউনিভার্সিটির নামটা বা বাসার অ্যাড্রেস ফ্যাড্রেস এই ধরনের কিছু না মানে একটা আছে, কিন্তু ওইটাও উনি জানলো কিভাবে? আচ্ছা। যদি ওনাকে একটা সে কপি দিয়ে থাকে সেখানে উনি তখনই দেখা উচিত ছিল, বাট সে দেখে নাই, এখন দেখতে পাচ্ছে। এটার উপরে ভিত্তি করে যে সমস্ত জিনিস ভুল আছে এটার একটা অ্যাফিডেভিট তৈরি করে আগে থেকেই তাদের দিয়ে দেওয়া উচিত যে এই জিনিসটা এইটা না ওইটা। হ্যাঁ, ইউনিভার্সিটির নাম যদি ভুল থাকে, যেমন আজকেই দেখলাম একজনে লিখেছে কি স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, এটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক। স্টেট ইউনিভার্সিটি যেমন মানে সে অনেক লোক অনেক কথা বলে, তো ওই রকম যদি ব্যাপার হয় খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যদি আপনার বার্থ ডেট ভুল দেয় সেটা একটা মেজর ভুল। আপনার নাম ভুল করছে সেটাও খারাপ, দুইটা নাম তখন ডিফারেন্ট অবস্থা। কিন্তু ডেট অফ বার্থ যদি ডিফারেন্ট দিয়ে থাকে সর্বনাশ হয়ে যাবে। সেটা হয় নাই, উনি বলছে যে ইউনিভার্সিটি বা বাসার ওগুলা জাতীয় খুব মানে ফেটাল এরর হবে না। কিন্তু এই প্রত্যেকটা জিনিস যেগুলো আপনি খুঁজে পেয়েছেন যে এই ভুলগুলো করেছে, এটার আপনি একটা অ্যাফিডেভিট তৈরি করেন যে এটার এই দেওয়া হয়েছে বলে আপনি জেনে আপনি ফার্দার রিভিউ এটা আপনি দেখেছেন এবং এটার হওয়া উচিত এই ধরনের একটা অ্যাফিডেভিট আপনি সাথে জুড়ে দিলে এটা আপনার ক্ষতি হবে না, বরং ভালো হবে। অনেক ধন্যবাদ নাদিয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, জাস্ট একটি প্রশ্ন আমরা একটু এ থেকে নিব ফেসবুকে। হাসান মাহমুদ, যেহেতু সময় খারাপ এই জন্যই প্রশ্নটি নিলাম। আই হ্যাভ অ্যাসাইলাম বেসড গ্রিন কার্ড, ক্যান আই ইউজ মাই বাংলাদেশি পাসপোর্ট টু ভিজিট অ্যানাদার কান্ট্রি? 100%। আপনি যদি গ্রিন কার্ড থাকে, হ্যাঁ, আপনি ওই যে অ্যানাদার কান্ট্রি যেহেতু বলেছেন, কোনো সমস্যা নাই, আপনি বাইরে যাবেন। হ্যাঁ, মানে দেশে যাওয়াটা, যদি ইভেন দেশেও আপনি যেতে পারেন, মানুষের যায় গ্রিন কার্ড আছে কেউ, কিন্তু এগুলা ধরা শুরু করেছে। আগেও ছিল, আগেও ধরতো, কম ধরতো, এখন বেশি ধরবে। এবং সিটিজেন হওয়ার আগ পর্যন্ত যেই দেশের ব্যাপারে কথাটা উঠেছে যে অ্যাসাইলামটা যেখান থেকে আপনি ভয়টা পাচ্ছেন সে বাংলাদেশ, ওই দেশে না গেলেই হলো, অন্য জায়গায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। হাসান মাহমুদ, নিশাত তাসনিমি তিনি বলছেন যে F2 ভিসাধারীর I-485 পেন্ডিং থাকা অবস্থায় EAD অ্যাপ্রুভ হলে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে কি না? আমি সরি, আরেকবার। F2 ভিসাধারীরা I-485 পেন্ডিং থাকা অবস্থায় EAD অ্যাপ্রুভ হলে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে কি না? শর্ট আনসার ইয়েস। হ্যাঁ, ইয়েস, পারবেন। সুতরাং অসুবিধা নেই। নিশাত তাহমিনি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। যদি আমাকে অ্যালাউ করেন, আমি সামহাও জানি ফর শিওর এই অনুষ্ঠান দেখছেন কিছু শ্রদ্ধ খালাম্মা খালু যেন আছেন, ওনারা খুব যত্ন করে দেখেন এবং আমি শুনি যে ওনাদের খুব ভালো লাগে। আপনারা আমার সালাম গ্রহণ করুন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আবারও বলছি যে আমাদের সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকেও অসংখ্য, আপনাকে আবার একটু বেশি বললে আপনি একটু কি যেন কি মনে করেন, তারপরেও আমরা বলবো যে সত্যি আপনার প্রতি বৃদ্ধ আমার ওয়াইফকে ধরবো, সেই নিউ জার্সি থেকে এসে আমাকে ম্যানার থেকে নিয়ে আবার এখন ফেরত যাবে এবং সে চালিয়ে যায়, আমি ঘুমাই, সেজন্যই আমরা বৃদ্ধ এবং প্রাণিত। সুপ্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি যে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে আমেরিকায় স্থায়ী হতে চাইলে তার পরিণতি কী হতে পারে। নিশ্চয়ই যে উদ্দেশ্য নিয়ে আমরা আসি তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। সেটা আমরা এই যে কেস স্টাডি, একজন সাংবাদিকের কেস স্টাডি যেটা চাইনিজ নাগরিক ছিলেন, সে বিষয়টি উদাহরণ হিসেবে আমরা তুলে ধরেছি এবং কী পরিমাণ শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, সেগুলো আমরা উল্লেখ করেছি। সুতরাং এর থেকে আমরা যেন দূরে থাকি, তা না হলে আমেরিকার দরজা সারা জীবনের জন্য আমাদের বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।